করোনার ভয়াবহ ভয় ছাড়া বিশ্ব বিপর্যস্ত, বাংলাদেশের বাইরে না। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো এবং আল্লাহর মতো সুস্থ আছো। তোমাদের এই ঘরে থাকার অবসর সময় থেকে অর্থবহ করে দেওয়ার জন্য মেমোরিয়াল মডেল স্কুল চালু করেছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। এর ধারাবাহিকতায় আমি হাফিজুর রহমান শেখ আজ নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে সমাস নিয়ে আলোচনা করবো। সমাস নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাস আর কর্মধারয় সমাস। আজকে আমরা তৎপুরুষ সমাস থেকে আলোচনা শুরু করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আশা করি তারা তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, তৎপুরুষ সমাস আলোচনা করে আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা বিভক্তি সমূহ। বিভক্তি তোমরা এর আগে তোমরা জানছো যে বিভক্তি কয় প্রকার, কি কি? বিভক্তি মূলত সাত প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথম বিভক্তির চিহ্ন কি? প্রথম বিভক্তি কোনো চিহ্ন নাই, যেটা হয় শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কে রে ব্যাপিয়া। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী কে রে নিতে বা জন্য। পঞ্চমী হইতে থেকে। ষষ্ঠী র এ। সপ্তমী অন্তস্থ অ এ তে। এই হলো আমাদের বিভক্তিগুলো। তো কেন বিভক্তিটা পড়াচ্ছি? কারণ হলো তৎপুরুষ সমাস আলোচনা করতে গেলে আমাদের বিভক্তির খুব প্রয়োজন। কারণ হলো যে এই বিভক্তির চিহ্ন তৎপুরুষ সমাসের ধরুন বৈশিষ্ট্য, বিভক্তির চিহ্ন লোপ পায়। বিভিন্ন বিভক্তির চিহ্ন লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। অর্থাৎ যে বিভক্তির চিহ্ন লোপ হবে, যদি কে বা এর লোপ পায় তাহলে আমরা ধরলাম সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যদি দ্বারা দিয়ে কর্তৃক লোপ পায় তাহলে আমরা ধরলাম সেটা তৃতীয় তৎপুরুষ সমাস। যদি নিমিত্ত বা জন্য লোপ পায় তাহলে আমরা ধরলাম সেটা চতুর্থ তৎপুরুষ সমাস। এই করে যে বিভক্তির চিহ্ন লোপ পাবে ওই তৎপুরুষ সমাস হবে। এছাড়াও তৎপুরুষ সমাসের আরো বিভিন্ন প্রকারভেদ আছে। তো আমরা শুরু করি তৎপুরুষ সমাসের আলোচনা। বিভক্তিগুলো তোমরা আশা করি মনে রাখবে, কারণ আমাদের শুধুমাত্র সমাস নয়, কারণ তার জন্য একটু গুরুত্বপূর্ণ। একটু বিভক্তি তোমরা সবাই খেয়াল করে মনে রাখবে। তো তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদে বিভক্তির চিহ্ন লোপ পায়, অর্থাৎ বিভক্তির চিহ্ন লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। বিভিন্ন বিভক্তির চিহ্ন লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এবার আমরা দেখাচ্ছি বিভক্তির চিহ্ন লোপ পায়। আমি উদাহরণ সহ লিখে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো এবং শুনো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন দেখো, বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, আপন্ন, বিপদাপন্ন, 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 বিপদকে আপন্ন। আচ্ছা দেখো, এখানে কি ছিল? বিপদ যোগ আপন্ন, বিপদাপন্ন। কি বাদ করো? কে বাদ করো। তাহলে কে কোনটা ছিল মনে আছে? কে ছিল? দ্বিতীয় বিভক্তি। এটা কি হবে? এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস, বিপদকে আপন্ন। অথবা দেখো, আমি আরেকটা উদাহরণ দিয়ে রাখি। চিরকাল, চিরকাল ব্যাপিয়া, চিরকাল ব্যাপিয়া সুখী। কি হবে এটা? চিরসুখী, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল চিরসুখী। তাহলে এখন দেখো আমরা এখানে কি ভাগ করবো? ব্যাপিয়া বাদ করে হবে। আমরা দেখাচ্ছি, মনে আছে যে ব্যাপিয়া হওয়ার ব্যাপ্তি কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি ভিতরে থাকে। তো এটা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখানে বিভক্তি কে লোপ করো, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমরা ব্যাপিয়া লোপ করেছি, এটা কি হচ্ছে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার দেখো, যদি তৃতীয় বিভক্তির চিহ্ন লোপ পায়, তৃতীয় বিভক্তির চিহ্ন লোপ পেলে হবে তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস হবে মন দিয়ে করা। তৃতীয় তৎপুরুষ চিহ্ন মনে আছে? তৃতীয় তৎপুরুষ দ্বারা দিয়ে করতে, দ্বারা দিয়ে করতে, মন দিয়ে করা, মন করা। কি বাদ করো? কোনটা লোপ পেলো? দিয়ে। তাহলে এটা কি হবে? দ্বারা দিয়ে করতে। কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। তাহলে এটা কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপর দেখো আরো একটু সহজ করে বোঝানো যায়। মধু দিয়ে মাখা, মধু মাখা। কি বাদ করলো? দিয়েটা বাদ করলো। দিয়েটা কোন বিভক্তি ছিল? তৃতীয় বিভক্তি ছিল। এটা কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস।
সবসময় মাথায় রাখো যে বিভক্তির চিহ্ন লোপ হবে ওই তৎপুরুষ সমাসটা আনবে। দ্বিতীয় এবার চতুর্থ তৎপুরুষ সমাস হবে। চতুর্থ বিভক্তির চিহ্ন যদি লোপ পায় কে অথবা নিমিত্ত বা জন্য হজ যাত্রা এটা হজের জন্য যাত্রা হজ যাত্রা হজের জন্য যাত্রা কি হতে হবে হজ যাত্রা হজের জন্য যাত্রা কি করবো জন্য বাদ করবো জন্য আপনি কি চতুর্থী তৎপুরুষ সমাস হজের জন্য যাত্রা। অথবা আমরা আরো একটা যদি দেখাই ডাক মৌসুম ডাকের জন্য মাসুম ডাক মাসুম কি পাক করলো জন্য বাদ করলো কি হবে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তির চিহ্ন লোপ পেলে কি হয় চতুর্থী তৎপুরুষ সমাস। আবার এরপর আমরা যাই এরপর যদি আমরা পঞ্চম তৎপুরুষ সমাস পঞ্চম বিভক্তির চিহ্ন কিসে বলে আছে পঞ্চম বিভক্তির চিহ্ন হলো হইতে থেকে বিলাত হতে ফেরত কি হবে তাহলে বিলাত ফেরত কি বাদ করলো হতে। তারপর দেখো আগা থেকে গোড়া আগা কি বাদ করলো তাহলে আগা গোড়া কি বাদ করলো থেকে বাদ করলো ওই থেকে বাদ করে কি হচ্ছে বলতে পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী তৎপুরুষ পঞ্চমী বিভক্তির চিহ্ন লোপ পেলে যেটা হচ্ছে সেটা হলো পঞ্চম তৎপুরুষ সমাস। এরপরে ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী বিভক্তির চিহ্ন মনে আছে আমাদের ষষ্ঠী বিভক্তির চিহ্ন কি ছিল র এ একটা ছিল বহু বছরের দিকে দিয়ে আমাদের বহু বছর অপেক্ষা করতে দরকার নেই আমরা একটা দিয়ে আলোচনা করি। তাহলে র এ যেমন দেখো পাটের ক্ষেত কি হবে পাট ক্ষেত কি বাদ করলো এ বাবা এ কি হচ্ছে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস পাট ক্ষেত। আচ্ছা এরপরে আমরা আরো যদি আলোচনা করি তারপরে রাজার পুত্র কি বলতো এ। আবার রাজহাঁস প্রথম এটা কি হবে রাজহাঁস হাঁসের রাজা রাজহাঁস এগুলো সব হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি ছিল লোপে যে সমাস সেটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা এরপরে সপ্তম তৎপুরুষ সমাস সপ্তম বিভক্তি ছিল মনে আছে অন্তস্থ এ তে এই বিভক্তি ছিল লোপে যে সমাস সেটা হলো সপ্তম তৎপুরুষ সমাস। যেমন রাতে কানা রাত কানা এখানে কি বাদ করলো এটা বাদ করলো এ রাতে কানা সপ্তমী তৎপুরুষ সমাস। আবার দেখো দিবাই নিদ্রা কি হবে দিবা নিদ্রা কি বাদ করলো অন্তস্থ অ মনে আছে অন্তস্থ অ এ তে সপ্তম বিভক্তি চিহ্ন এটাও সপ্তম তৎপুরুষ সমাস। এই কথা মোটামুটি বোঝা গেল যে বিভক্তির চিহ্ন লোপ হবে যদি দ্বিতীয় বিভক্তির চিহ্ন লোপ হয় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস তৃতীয় বিভক্তির চিহ্ন লোপ পেলে তৃতীয় তৎপুরুষ সমাস চতুর্থী বিভক্তির চিহ্ন লোপ পেলে চতুর্থী তৎপুরুষ সমাস পঞ্চমী বিভক্তির চিহ্ন লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ সমাস
ষষ্ঠী বিভক্তির চিহ্ন লোপ দিলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, আবার সপ্তমী বিভক্তির চিহ্ন লোপ দিলে সপ্তমী তৎপুরুষ সমাস হয়। আচ্ছা, এরপরে আমরা আরো তৎপুরুষ সমাস আছে সেগুলো নিয়ে তৎপুরুষ সমাস নিয়ে আমরা একটু আলোচনা করি। নয় তৎপুরুষ সমাস, পূর্বপদে না বোধক অব্যয়যোগী যে সমস্যা হয়, পূর্বপদে না বোধক অব্যয়যোগী যে সমস্যা হয়, অর্থাৎ পূর্বপদে যদি না, নেই, নাই, নয় এগুলো থেকে না, নেই, না, নেই, নয়, না, নেই, নয়, নাই এইগুলো থেকে এটা হলো নয় তৎপুরুষ সমাস। সাধারণত নয় তৎপুরুষ সমাসের মধ্যে ন শব্দটা বেশি ব্যবহার করা হয়, ন শব্দটি বেশি ব্যবহার করা হয়। যেমন অলৌকিক, নলৌকিক, 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 অলৌকিক, নলৌকিক, অলৌকিক, নকেশা, অকেশা, নকেশা, অকেশা। পূর্বপদে না বোধক অব্যয়যোগে, পূর্বপদে না বোধক অব্যয়যোগে না, নেই, নয়, নাই এই যুগে যে সমস্যা হয় সেটা হলো নয় তৎপুরুষ সমাস। এরপর আছে উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমস্যা হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমস্যা তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন গৃহে থাকে যে গৃহস্থ। আচ্ছা, এখন আরো যদি সহজভাবে কি করা যায়, আমরা এটাকে নির্ণয় করতে পারি যেভাবে যে সমাজকে ভাঙলে ব্যাপারটা কিন্তু প্রথমে একটা বিশিষ্ট পরে একটা ক্রিয়াপদ থাকে, প্রথমে একটা বিশিষ্ট পরে একটা ক্রিয়াপদ। এটা অবশ্য বইয়ের নিয়ম না, এটা বোঝার জন্য একটা নিয়ম। যে সমাজকে ভাঙলে প্রথমে একটা কি থাকে, বিশিষ্ট পদ থেকে পরে একটা ক্রিয়াপদ থাকে, সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস। আর বইয়ের ভাষায় উপপদ কৃদন্ত পদের সাথে কৃদন্ত পদ বলে আছে, কৃতপ্রত্যয়সাধিত পদ বলে কৃদন্ত পদ। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমস্যা তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ কি, যে সমস্যার প্রথমে একটা বিশেষ্য, তারপর একটা ধাতু, বিশেষ একটা বিভক্তি থাকে, বিভক্তি প্রত্যয় থাকে, সেটা হলো উপপদ। আবার দেখো সত্যবাদী, সত্য কথা বলে যে, সত্যবাদী, সত্যবাদী, সত্য কথা বলে যে, সত্যটা হলো একটি বিশেষ পদ, কথা বলে ক্রিয়াপদ। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে গেলে বা একটু সহজভাবে বুঝতে গেলে যে সমস্যা ভাঙলে তার ব্যয়বাক্যের মধ্যে প্রথমে একটা বিশেষ্য, তারপরে একটা ক্রিয়াপদ থেকে, সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস। আর বইয়ের ভাষায় কৃদন্ত পদের সাথে উপপদের যে সমস্যা তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, অলুক দ্বন্দ্ব। অলুক সমাসের বৈশিষ্ট্য হলো এতে বিভক্তির চিহ্ন লোপ পায় না, অর্থাৎ সমাসবদ্ধ শব্দ যেরকম থাকে ব্যয়বাক্য একই রকম থাকে। যে সমাসে বিভক্তির চিহ্ন লোপ পায় না তাকে বলা হয় অলুক সমাস। যে তৎপুরুষ সমাস বিভক্তির চিহ্ন লোপ পায় না তাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। যেমন কলে ছাকা, কলে ছাকা, ব্যয়বাক্য কলে ছাকা, আবার সমাসবদ্ধ শব্দ কি হবে কলে ছাকা, এখানে বিভক্তির কোনো পরিবর্তন নেই। ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা হবে ঘিয়ে ভাজা। যে তৎপুরুষ সমাসে বিভক্তির চিহ্ন লোপ পায় না বলা হয় অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে বিভক্তির চিহ্ন লোপ পায় না তাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। তাহলে মোটামুটি আমরা তৎপুরুষ সমাসের 9টা শ্রেণী বিভাগ আমরা আলোচনা করলাম। যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী 9 তৎপুরুষ সমাস, তারপরে উপপদ তৎপুরুষ সমাস, আর একটা হলো অলুক তৎপুরুষ সমাস। 9 তৎপুরুষ সমাস। তো প্রথমা থেকে দ্বিতীয় থেকে ষষ্ঠী পর্যন্ত, সপ্তমী পর্যন্ত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই কটা তৎপুরুষ সমাসে যে বিভক্তির চিহ্ন লোপ পাবে, যে বিভক্তির চিহ্ন লোপ পাবে ওই তৎপুরুষ সমাস হবে
যদি তৃতীয় বিভক্তির চিহ্ন লোপ পায় তৃতীয় তৎপুরুষ সমাস, সপ্তমী বিভক্তির চিহ্ন যদি লোপ পায় তাহলে সপ্তমী তৎপুরুষ সমাস। এখন আমাদের দেখতে হবে যে কোন চিহ্নটা, কোন বিভক্তির চিহ্নটা লোপ পেল, যে বিভক্তির চিহ্নটা লোপ পেল ওই তৎপুরুষ সমাস। এরপরে আসতে আমাদের নয় তৎপুরুষ সমাস, পূর্বপদে না আসলে অপযোগীয় তৎপুরুষ সমাস হয়, অর্থাৎ সাধারণভাবে পূর্বপদে ন শব্দটা থাকে, ন ঈশা অফিসা, ন লৌকিক অলৌকিক, তারপরে ন সুর অসুর, ন কামলাকার ইত্যাদি। উপপদ তৎপুরুষ সমাস কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। আমরা সহজে বুঝাইছিলাম যে সমাসকে ভাঙলে তার ব্যয় ব্যাকরণের প্রথমে একটা বিশেষ্য, তারপরে একটা ক্রিয়াপদ থাকে, তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। আর অলুক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে বিভক্তির চিহ্ন লোপ পায় না, ব্যয় ব্যাকরণের থেকে সমাসবদ্ধ শব্দ যে একই রকম থাকে, তাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। এই হলো মোটামুটিভাবে আমাদের তৎপুরুষ সমাসের আলোচনা। এরপরে আমরা যাব বহুব্রীহি সমাস। আমরা আলোচনা, তোমাদের যখন আমরা সমাস আলোচনা করি তখন শুরুতে আমরা আলোচনা করছিলাম যে পদের প্রাধান্যের ক্ষেত্রে সমাস ছিল কয় প্রকার? 4 প্রকার। পদের প্রাধান্যের ক্ষেত্রে সমাস ছিল 4 প্রকার, মনে আছে তোমাদের? পূর্বপদ প্রধান সমাস, পরপদ প্রধান সমাস, ভিন্ন পদ প্রধান সমাস, উভয় পদ প্রধান সমাস। তো এই বহুব্রীহি সমাস হলো ভিন্ন পদ প্রধান সমাস। যে সমাসের সমসাময়িক পদগুলোর কোনোটার অর্থ না বুঝে অন্য কোনো পদকে বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। অর্থাৎ পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থ না বোঝায় ভিন্ন পদকে বোঝাবে, ভিন্ন পদের অর্থ বোঝাবে, সেটা হলো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস সবসময় মাথায় রাখবা, পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থ বোঝাবে না, বোঝাবে ভিন্ন পদের অর্থ প্রাধান্য, ভিন্ন পদের অর্থ প্রাধান্য সমাস, বহুব্রীহি সমাস। আমি এটাকে যদি ভাঙি, দেখো বহুব্রীহি, এটাকে ভাঙলে কি হয়? বহুব্রীহি আছে যা, বহুব্রীহি আছে, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। এখন দেখো বহুব্রীহি বলতে বহুকে বোঝায় না, ব্রীহিকে বোঝায় না। বহুকে বোঝায় না, ব্রীহিকে বোঝায় না, বোঝায় ওই ব্যক্তিকে যার অনেক ধান আছে। অর্থাৎ এখানে পূর্বপদ বা পরপদ কোনটাকে বোঝায় না। আমি আরো একটু উদাহরণ করতে বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, 80-20, 80-তে 20 যায়, 80-20, 80-তে 20 যায়, 80-20, 80-20, 80-তে 20 যায়। 80 মানে দা, 20 মানে বিষ বা গরম, যেটা আমরা বুঝি, মানে বিষাক্ত জিনিস। তো 80 মানে দা, 20 মানে তো বেশি গরম। তো এখানে 80-তে 20 যায়, 80-কে বোঝাচ্ছে না, দাঁতকে বোঝাচ্ছে না, বিষকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে ওই প্রাণীকে যার দাঁতে বিষ আছে। 80-20, 80-20 মানে সাপকে বোঝাচ্ছে। মানে যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটার অর্থ না বুঝে ভিন্ন পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় বহুব্রীহি সমাস। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটার অর্থ না বুঝে ভিন্ন পদের অর্থ বোঝায় সেটা হলো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের অনেকগুলো প্রকার আছে, আমরা সেগুলো আলোচনা করবো। একটু খেয়াল করে শোনার চেষ্টা করো। মোটামুটি 9টা প্রকার আছে বহুব্রীহি সমাসের। প্রথমে আছে সমানাধিকরণ বহুব্রীহি। পূর্বপদ বিশেষ এবং পরপদ বিশেষ হলে, পূর্বপদ বিশেষ আর পরপদ বিশেষ হলে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ, পূর্বপদ বিশেষ এবং পরপদ বিশেষ হলে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। যেমন নীল কণ্ঠ যা, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যা, নীলকণ্ঠ, নীলটা পদ বিশেষণ পদ, কণ্ঠটা পদ বিশেষ্য পদ। তাহলে এখানে দেখো তো নীল বিশেষণ, কণ্ঠটা বিশেষ্য। তো এখানে নীলকণ্ঠ, নীলকে বোঝাচ্ছে না, কণ্ঠকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যার কণ্ঠ নীল, অর্থাৎ শীতকে বোঝাচ্ছে। নীলকণ্ঠ বলতে শীতকে বোঝায়। যে সমাসে পূর্বপদে বিশেষ এবং পরপদ বিশেষ্য থাকে, পূর্বপদ বিশেষ এবং পরপদ বিশেষ্য থাকে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। এরপর আছে ব্যতিক্রম বহুব্রীহি। ব্যতিক্রম বহুব্রীহি হলো যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটাই বিশেষণ না, কোনো পদ হতে পারে। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটাই বিশেষণ না তাকে বলা হয় ব্যতিক্রম বহুব্রীহি। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটাই বিশেষ
না, তাকে বলা হয় ব্যতিকরণ বহুব্রী। ব্যতিকরণ, যেমন আমরা আগে ধরি 80 কে 20 যা, ব্যতিকরণ বহুব্রী সমাস। ব্যতিকরণ বহুব্রী সমাস যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটাই, পূর্বপদ বা পরপদ কোনটাই বিশেষ্য না, তাকে বলা হয় ব্যতিকরণ বহুব্রী। যেমন 80 কে 20 যার 80 এবং 20 কোনটাই বিশেষ্য না, দুটাই বিশেষ্য। এরপর আছে ব্যতিহার বহুব্রী। ব্যতিহার বহুব্রী বলতে পরস্পর একই ক্রিয়ার বিনিময় যদি বোঝায়, পরস্পর একই ক্রিয়ার বিনিময় বোঝালে সেটা হলো ব্যতিহার বহুব্রী। অর্থাৎ আমি যা করবো অন্যজন তাই করে, পরস্পর একই ক্রিয়ার বিনিময় বোঝালে সেটা হলো ব্যতিহার বহুব্রী। যেমন গলায় গলায়, গলায় গলায় যে ভাব, অর্থাৎ গলার পর হাত দিয়ে চলা, নাকি গলায় গলায় যে ভাব, গলা গলা গলি। আবার লাঠিতে লাঠিতে যে দ্বন্দ্ব, লাঠালাঠি, চুলে চুলে যে দ্বন্দ্ব, চুলাচুলি, এরপরে অর্থাৎ আমি যা করবো অন্যজন তাই করে, যেগুলো হয় একই ক্রিয়ার বিনিময়। তো একই ক্রিয়ার বিনিময় যে বোঝায় সেটা হলো ব্যতিহার বহুব্রী। এরপর আছে নয় বহুব্রী। বিশেষ্য শব্দের পরে যদি নামবোধক অব্যয় থাকে, বিশেষ্য পূর্বপদে আগে, বিশেষ্য পূর্বপদের আগে নামবোধক অব্যয় যুক্ত যে সমস্যা, তাকে বলা হয় নয় বহুব্রী। নয় বহুব্রী। বিশেষ্য পূর্বপদের আগে নয় অব্যয় যোগ করে যে বহুব্রী সমস্যা, তাকে বলা হয় নয় বহুব্রী সমাস। যেমন দেখো অবোধ, নাই, বুঝ, যা, অবোধ, অবোধ। আচ্ছা, আবার নাই, ভুল, যা, নির্ভুল, নাই, ভুল, যা, নির্ভুল। বিশেষ্য পূর্বপদের আগে, বিশেষ্য পূর্বপদের আগে নামবোধক অব্যয় যোগ করে ন লেখা যায়, নাই লেখা যায়, যেটা একটু দেখো। তুমি ন লিখতে পারো, না লিখতে পারো, নি নিঃসংখ্য লিখতে পারো, নিঃসংখ্য লিখতে পারো, নি বা নাই বলে যাবে নির্ভুল। যে বিশেষ্য পূর্বপদের আগে নামবোধক অব্যয় যোগ করে যে সমস্যা, সেটা হলো নয় বহুব্রী সমাস। এরপর আছে মধ্যপদলোপী বহুব্রী সমাস। আমরা এর করতাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এগুলো মধ্যপদলোপী বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসে ব্যয় বাক্যের পুরো একটা অংশ সমাজবদ্ধ শব্দ যে লোপ পায়, বহুব্রী সমাসে ব্যয় বাক্যের পুরো একটা অংশ সমস্ত পদের লোপ পায়, তাকে বলা হয় মধ্যপদলোপী বহুব্রী সমাস। যেমন দেখো হাতে খড়ি, মধ্যপদলোপী, মধ্যপদলোপী বহুব্রী। হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠান, হাতে খড়ি এই যে দেওয়া হয় অনুষ্ঠান, কোনটা বাদ করো থাকলো কি শুধুমাত্র সময়বদ্ধ শব্দ দিয়ে হাতে খড়ি। যে সমাসে, যে সমাসে সময়বদ্ধ ব্যয় বাক্যের বিভিন্ন অংশ সময়বদ্ধ শব্দে লোপ পায়, যে সমাসে ব্যয় বাক্যের বিভিন্ন অংশ সময়বদ্ধ যে শব্দে লোপ পায়, তাকে বলা হয় মধ্যপদলোপী বহুব্রী সমাস। আচ্ছা, আবার বিড়াল চোখি, বিড়ালের চোখে দেয় চোখ জেলা, বিড়াল চোখি ইত্যাদি অনেকগুলো মধ্যপদ বহুব্রী আছে। এরপরে আছে প্রত্যয়ন্ত বহুব্রী। যে বহুব্রী সমাসের সময়বদ্ধ শব্দে আ, এ ও প্রত্যয় থাকে, প্রত্যয়ন্ত বহুব্রী। যে বহুব্রী সমাসের প্রত্যয়ান্ত বহুব্রী, যে বহুব্রী সমাসের সময়বদ্ধ শব্দে আ, এ ও প্রত্যয় থাকে, তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রী। যেমন দেখো ঘরের দিকে মুখ যায়, ঘরের দিকে মুখ যায়, কি হবে? ঘর মুখ, ঘর মুখ কি আছে? বহুব্রী শব্দ, সময়বদ্ধ শব্দে ও প্রত্যয় আছে, মুখ ও প্রত্যয় আছে।
তাহলে যে বহুব্রী সমাসের সমাসবদ্ধ শব্দে আ এ ও প্রত্যয় থাকে তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রী। অলুক বহুব্রী, অলুক তো আগেই শিখেছিলাম যে অলুক সমাসের বৈশিষ্ট্য কি, অলুক সমাসের বৈশিষ্ট্য না, অলুক সমাসের বৈশিষ্ট্য কি, বিভক্তির চিহ্ন লোপ পায় না। আমি আগে অলুক তত্ত্ব পড়ালাম যে ঘিয়ে ভাজা, তার আরও কি কিছু পড়লাম আমরা। তো অলুক সমাসের বৈশিষ্ট্য হলো তার কি হবে না, বিভক্তির চিহ্ন লোপ পায় না। যেমন অলুক বহুব্রী গলায় গামছা, গলায় গামছা যা, গলায় গামছা। আচ্ছা, এখানে যেহেতু এখানে যেহেতু বহুব্রী সমাসের পরপদের অর্থে তার থাকে যে কারণে যে বা যার সাথে সবসময় যোগ হয়। যেহেতু এখানে গলায় যাচ্ছে না, গামছা যাচ্ছে ওই ব্যক্তিকে যার গলায় গামছা আছে। অলুক বহুব্রী যে বহুব্রী সমাসে বিভক্তির চিহ্ন লোপ পায় না তাকে বলা হয় অলুক বহুব্রী সমাস। সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী হলো পূর্বপদের সংখ্যাবাচক শব্দ এবং পরপদে যে বা যার থাকে। পূর্বপদের সংখ্যাবাচক শব্দ এবং পরপদ বিশেষ ধরা হয়। পূর্বপদের সংখ্যাবাচক শব্দ, পরপদ বিশেষ শব্দ। সংখ্যাবাচক, সংখ্যাবাচক বহুব্রী পূর্বপদ বহু কি হবে, সংখ্যাবাচক শব্দ। 10 গজ, 10 গজ পরিমাণ যা, পরিমাণ যা কি হবে 10 গুজি, 10 10টা সর্বোচ্চ শব্দ, 10টা বিশেষ। পূর্বপদে বিশেষ্য এবং পরপদে পূর্বপদের সংখ্যা, পূর্বপদের সংখ্যাবাচক শব্দ, পরপদে বিশেষ্য এবং সমস্ত পদকে যদি বিশেষণ বোঝায়, সমস্ত পদের যদি বিশেষণ বোঝায়। পূর্বপদে সংখ্যাবাচক শব্দ, পরপদে বিশেষণ, সমস্ত পদটা কি হবে বিশেষণ হবে, তাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রী। আবার চৌচাল, যে ঘরে চৌচালা, চৌচাল যে ঘরে, চৌচালা, চৌচালা চমৎকার জিনিস, এটা হলো সংখ্যাবাচক শব্দ, এটা বিশেষণ, এটা বিশেষণ। পূর্বপদের সংখ্যাবাচক শব্দ, তারপরে বিশেষ্য পদ হবে এবং সমস্ত পদ পদটি কি হবে বিশেষণ হবে, সেটা হলো সংখ্যাবাচক বহুব্রী। এরপরে আসছে আমরা নিপাত নিষিদ্ধ বহুব্রী। নিপাত নিষিদ্ধ বহুব্রী সমাসের বৈশিষ্ট্য হলো যে বহুব্রী সমাস বিশেষ কোনো নিয়ম মেনে চলে না। বহুব্রী সমাস বিশেষ কোনো নিয়ম মেনে চলে না, সেটা নিপাত নিষিদ্ধ, নিপাত নিষিদ্ধ বহুব্রী। যে বহুব্রী সমাস বিশেষ কোনো দুই দিকে অপজাত, দুই দিকে অপজাত, অপজন, অপজাত দ্বীপ, দ্বীপ। আচ্ছা, তাহলে এই গেল আমাদের বহুব্রী সমাস। বহুব্রী সমাস আবার আমরা একবার একটু আলোচনা করি। যে সমাসের পূর্বপদ বা পরপদ কোটার অর্থ না বুঝে বিভিন্ন পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলে বহুব্রী সমাস। বহুব্রী সমাস 9 প্রকার, বিভিন্ন প্রকার আছে, তোমাদের 9 প্রকার দেওয়া আছে। সমানাধিকরণ বহুব্রী, পূর্বপদ বিশেষণ এবং পরপদ যদি বিশেষ হয় সেটা সমানাধিকরণ বহুব্রী। ব্যতিক্রম বহুব্রী, যে বহুব্রী সমাসের পূর্বপদই বিশেষণ না সেটা ব্যতিক্রম বহুব্রী। আচ্ছা, ব্যতিহার বহুব্রী, পরস্পর একই ক্রিয়ার বিনিময়ে যে বোঝায় সেটা ব্যতিহার বহুব্রী। পূর্বপদে বিশেষ পূর্বপদের আগে না বোধ অবয়যোগী যে সমস্যা সেটা হলো নয় বহুব্রী। যে বহুব্রী সমাসের সমান পদের কোনো অংশ সমাসবদ্ধ শব্দে যে লোপ পায় তাকে বলা হয় মধ্য পদলোপী বহুব্রী। যে প্রত্যন্ত বহুব্রী, যে বহুব্রী সমাসের সমাসবদ্ধ শব্দ শব্দে আ এ ও প্রত্যয় থাকে তাকে বলা হয় প্রত্যন্ত বহুব্রী। অলুক বহুব্রী, যে বহুব্রী সমাসের পূর্বপদ পরপদের বিভক্তির চিহ্ন লোপ পায় না তাকে বলা হয় অলুক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী, পূর্বপদের সংখ্যাবাচক শব্দ, পরপদের বিশেষ্য এবং সমস্ত পদটা বিশেষ্য হলে সেটাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রী। আর নিপাত নিষিদ্ধ বহুব্রী, যে বহুব্রী সমাস বিশেষ করে নিয়ম মানে নিপাত নিষিদ্ধ। এরপরে আমরা আসি আমরা সেই দীর্ঘ সমাস। দীর্ঘ সমাস সংক্ষিপ্ত অনুসরণ। দীর্ঘ সমাস হল সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস। দীর্ঘ সমাস, দীর্ঘ সমাস কি হবে, সংখ্যাবাচক শব্দ
এখন আমরা একটু সংখ্যাবাচক বহুব্রীর আলোচনা করছি। বহুব্রী সমাসের সংখ্যাবাচক শব্দ যোগ বিশেষ পদ। আচ্ছা, আবার দ্বিগু সমাসের সংখ্যাবাচক শব্দ বিশেষ পদ। তাহলে আমরা কীভাবে বুঝবো যে কোনটা সংখ্যাবাচক, কোনটা দ্বিগু সমাস আর কোনটা সংখ্যাবাচক বহুব্রী? একটা জিনিস কথা রাখবো যে দ্বিগু সমাসের সমাসটা ভাঙলে, সমস্ত কোনটা ভাঙলে সবসময় সমাহার শব্দটা পাওয়া যায়, সবসময় সমাহার শব্দটা পাওয়া যায়। এবং শতাব্দী, শতাব্দী, শত অব্দে, বছর সমাহার, শত অব্দে সমাহার শতাব্দী, শত সংখ্যাবাচক শব্দ, অব্দটা বিশেষ। তারপরে ত্রিপদী, ত্রিপদের সমাহার, ত্রিপদের সমাহার। সবসময় মাথায় রাখবা যে দ্বিগু সমাসটা ভাঙলে সমস্যা কি হবে, সমাহার শব্দটা আসবে। ত্রিপদের সমাহার, ত্রিপদী, ত্রিপদী। দ্বিগু সমাসকে ভাঙলে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকে, তারপর বিশেষ থাকে, পরে সমাহার শব্দটা থাকে। সেটা হলো দ্বিগু সমাস। এরপরে আমরা আসি আরেকটা সমাস বাকি, সেটা হলো অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস আমরা সমাসের প্রকার পদের প্রাধান্য সমস্যা শিখেছিলাম। পূর্বপদ প্রধান সমাস, পূর্বপদ প্রধান সমাস। আমাদের পূর্বপদ প্রধান সমাস একটাই আছে, সেটা হলো অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস পূর্বপদে অর্থের প্রাধান্য, অর্থাৎ অব্যয়ের অর্থের প্রাধান্য পায়। আচ্ছা, পূর্বপদে অব্যয় যদি কোনো সমস্ত অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, পূর্বপদে যদি অব্যয় থাকে অব্যয়ের অর্থের প্রাধান্য পায়, তাহলে সেটা হয় অব্যয়ভাব সমাস। পূর্বপদে অব্যয় যদি যে সমাস হয় এবং অব্যয়ের অর্থের প্রাধান্য যে সমস্যা থাকে তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। আবার বলি, পূর্বপদে অব্যয় যদি যে সমাস হয় এবং যে সমস্যা অব্যয়ের অর্থেরই প্রাধান্য থাকে তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। এবং এই অব্যয়গুলো এক এক জায়গায় এক এক অর্থ প্রকাশ করে। যেমন একটু খেয়াল করে দেখো, আমরা উপর আগে একটু উদাহরণ দেখাই। কণ্ঠে সমিতি, উপকণ্ঠ, কণ্ঠের সঙ্গে উপকণ্ঠ। এখানে এখানে উপরটা কি হচ্ছে সাময়িক অর্থে ব্যবহার করছে, উপরটা হচ্ছে সাময়িক অর্থে। পূর্বদিকে কি আছে, অব্যয় হচ্ছে উপরটা হচ্ছে সাময়িক অর্থে। আবার আমরা আসো, আমরা আরেকটু উপরে আসি, উপগ্রহ। গ্রহে সদৃশ, উপগ্রহ, উপগ্রহ। এখানে উপরটা কি প্রকাশ করছে, সদৃশ, সদৃশ। আবার কখনো কখনো এই উপটাই ক্ষুদ্র অর্থ ব্যবহৃত হচ্ছে, উপটা ক্ষুদ্র অর্থ ব্যবহৃত হচ্ছে। যেমন উপনদী, ক্ষুদ্র নদী, উপনদী। নদীর সদৃশ, নদীর সদৃশ। একই উপ এক এক সাময়িক অর্থে, এক এক সদৃশ অর্থে, আবার কখনো ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা হলো আমাদের অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস যে সমস্ত পূর্বতে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থে প্রাধান্য থাকে তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। এবং এই অব্যয়গুলো এক এক জায়গায় এক এক অর্থ প্রকাশ করে। এরপরে আছে আমাদের প্রাদি সমাস। প্রতি অনু এর অব্যয় যুগে যে সমস্যা, পূর্বদের প্রতি অনু, প্রতি অনু প্রাদি সমাস। প্রাদি সমাস হল প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষের সমস্যা। এই প্রতি অনু
প্র প্রতি অনু যোগ কৃদন্ত পদ। আচ্ছা, তাহলে প্র প্রতি অনুর সাথে যদি কৃত প্রত্যয় শব্দ বিশেষের সমাস হয় তাহলে তাকে বলা হয় প্রাদেশিক সমাস। আমি উদাহরণ দিয়ে দেখাই, যেমন দেখো প্র যে বচন, প্রবচন, প্র এখানে প্র মানে কি? প্রকৃষ্ট, প্রকৃষ্ট। প্র যে বচন, প্রবচন, প্রবচনে কি আছে? প্র আছে। এরপর আছে নিত্য সমাস। যে সমাসের সমাস পদগুলো নিত্য সময়বদ্ধ অবস্থা থাকে বা সবসময় সময়বদ্ধ অবস্থা থাকে এগুলো নিত্য সমাস। যে সমাসের সমাস পদগুলো নিত্য সময়বদ্ধ অবস্থা থাকে, নিত্য সমাস। সমাস পদগুলো নিত্য সময়বদ্ধ অবস্থা থাকে তাকে বলা নিত্য সমাস। অন্য গ্রাম, অন্য গ্রাম, গ্রামান্তর, গ্রামান্তর। আচ্ছা, তারপরে অন্য দেশ, অন্য দেশ কি হবে? দেশান্তর। নিত্য সমাস। এই পর্যন্ত আমাদের সমস্যা আলোচনা ছিল। আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝছো। এবং আরেকটু যদি বইয়ের দিকে খেয়াল করো এবং আমার এই লেকচারটা নিয়ে তোমরা যদি বইটার সাথে মেলানোর চেষ্টা করো তাহলে তোমাদের বোঝাটা আরও স্পষ্ট হবে। আমাদের সমস্যার আলোচনা আজকে এ পর্যন্তই শেষ। মোটামুটি আমরা পুরো সমস্যাটি আলোচনা করলাম। তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করো এবং এই লেকচারগুলো শুধু আমার লেকচারই না, আমাদের অনলাইনে যতগুলো লেকচার আছে সমস্ত লেকচারগুলোই তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবে এবং এর উপর ভিত্তি করে আমাদের সামনে পরীক্ষা, সেই পরীক্ষাটা এভাবে প্রতি লেকচারের উপর ভিত্তি করে। এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসা বাড়িতে অবস্থান করবে। এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।